বিএনপির ৩ সংগঠনের সমাবেশে নেতাকর্মীর ঢল, স্লোগানে মুখর নয়াপল্টন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়। যারা শুধু আমিত্ববাদে বিশ্বাসী, সকল ক্রেডিট নিতে চায়, বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। হাজার হাজার তরুণদের একটাই আশা, একটাই স্বপ্ন, আমরা এখন নতুন বাংলাদেশ বিনির্মাণ, সুন্দর স্বপ্নের বাংলাদেশ চাই। কারামুক্ত হলেন জামায়াত নেতা আজহার, পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা, আগের সব বিচারিক হত্যার বিচার দাবি। 4 দিনের সফরে জাপানের প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামে অংশ নেওয়ার পাশাপাশি বৈঠক করবেন প্রধানমন্ত্রী শিবার সঙ্গে। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার, অপরাধে জড়িতদের ধরতে চলছে অভিযান। সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে আরো 52 জনকে পুষিয়ে লালমনিরহাটে আলাদাভাবে 40 জনকে পাঠানোর চেষ্টা প্রতিহত। বাস্তবমুখী বাজেট দিতে চায় সরকার, আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, 30% ব্যয় হলেই বাস্তবমুখী। এবং গাজায় মার্কিন ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে 3 ফিলিস্তিনি নিহত, আহত 46, হৃদয় বিদারক বলছে জাতিসংঘ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে ঢল নেমেছে নেতাকর্মীদের। বিকেল 3টায় শুরু হবে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। সমাবেশে অংশ নিতে বুধবার সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মী সহ সমর্থকরা। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে 15 লাখ তরুণ তরুণীর জমায়েত হবে বলে আশা করা হচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন বলে জানা গেছে। সমাবেশে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। শক্তি, তরুণদের একতার বলে কিন্তু আমরা 17 বছরের ফ্যাসিস্টদেরকে আমরা বাংলাদেশ থেকে একদম নিরামূল করতে পেরেছি। গণতন্ত্র বাংলাদেশে ফিরে আসুক এবং একটি নির্বাচিত সরকারের মাধ্যমে নতুন বাংলাদেশ, বাংলাদেশের মানুষের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা হোক। বাংলাদেশের উপর চেপে বসা একটি ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীর পতন নিশ্চিত হওয়ার পরে এদেশের তরুণেরা আশায় বুক বেঁধেছে, তারা তাদের বৈধ প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ঢল নেমেছে নেতাকর্মীর। এ নিয়ে আলোচনাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন নেতাকর্মীরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইতিমধ্যে কিন্তু আজকের এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং আনুষ্ঠানিকতার প্রথম যে পর্ব সাংস্কৃতিক পরিবেশনা, সেই পরিবেশনা কিন্তু এখন অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগে জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীতের মাধ্যমে আজকের এই সমাবেশের প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু নয়াপল্টন এলাকা ছাড়িয়ে আশেপাশের পুরো এলাকা কিন্তু নেতাকর্মীদের স্লোগানে হয়েছে এবং আমরা এখানে এসে দেখেছি যে নির্ধারিত সময় বেলা 2টায় থাকলেও কিন্তু সকাল থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী এই সমাবেশকে কেন্দ্র করে এই নয়াপল্টন এবং আশেপাশের এলাকায় জড়ো হয়েছে এবং আজকের যে চতুর্থ সমাবেশ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, এই সমাবেশকে কেন্দ্র করে সাংগঠনিক বিভাগ ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট এবং ঢাকার নেতাকর্মীরা সমাবেশের কাছ থেকে পেরেছি প্রায় 15 লাখ নেতাকর্মীর এই সমাবেশকে দলের পক্ষ থেকে বিএনপির সংগঠনের
সমাবেশ জাতীয়তাবাদী ছাত্র স্বেচ্ছাসেবক দল এবং যুব দল করা হয়েছিল এবং বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই এই সমাবেশ স্থলে এসে হাজির হয়েছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যেই রাজনৈতিক অধিকার, দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত থেকে যে ভোটের অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করছেন, সেই দাবি আদায় হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন এমনটি প্রত্যয়ের কথা যেমন তারা পাশাপাশি তারা যে বলছেন যে কেন্দ্র থেকে এই ভোটের অধিকার যে কোনো কর্মসূচি দিলেন তারা সফল করার প্রত্যয়। এখানকার বিএনপি নেতা কর্মীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি বলছেন এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে যে কোনো উপায়ে তরুণদের যেই ভোটের অধিকার সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে এবং আমরা দু একজন যারা নেতা রয়েছেন এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব কর্মসূচির মধ্য দিয়ে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন দেখছেন, সামনের প্রত্যাশা কি থাকবে আপনাদের? ইতিমধ্যে আজকে যে রাজনৈতিক সমাবেশ তারুণ্যের সেই সমাবেশে ইতিমধ্যে এই পল্টন মহাসমুদ্রে পরিণত হয়েছে। প্রায় 5 কিলোমিটার এলাকায় আজকের এই সমাবেশ থেকে একটি সামাজিক মর্যাদা, বৈষম্যহীন এবং সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে যে ভোটের সংকল্প জনগণের মধ্যে রয়েছে সেই ভোটের গণতন্ত্র এবং মৌলিক অধিকার ফিরিয়ে নিয়ে আসা। ধন্যবাদ আপনাকে। বিএনপি নেতারা যেটা যে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যে কোনো আন্দোলন কর্মসূচি, যে কোনো ধরনের কর্মসূচি তারা সফল করার জন্য রাজপথে তারা সক্রিয় থাকবেন এমনটি প্রত্যয় কিন্তু এই তরুণ প্রজন্মের যারা আজকে এই সমাবেশে অংশগ্রহণ করেছেন তারা জানাচ্ছেন এবং এই সমাবেশের প্রথম অংশ চলছে। কিছুক্ষণ পরেই দলের নীতি পর্যায়ের নেতারা কথা বলবেন এবং প্রধানমন্ত্রী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে নতুন কোন দিক নির্দেশনা আসে কিনা সে আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। দীর্ঘ 9 বছর পর ফাঁসির সেলে কাটিয়ে মুক্ত বাতাসে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বুধবার সকাল 9:30টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি। পরে শাহবাগ মোড়ে শুকরানা সমাবেশে যোগ দেন আজহারুল ইসলাম। এ সময় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগের সব বিচারিক হত্যার বিচার দাবি করেন তিনি। হাসান আল মাহমুদের রিপোর্ট। পাঞ্জাবি আর লাল দাড়িতে হাসি মুখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে বের হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দীর্ঘ 13 বছর পর মুক্ত বাতাসে তার সঙ্গী জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে সকাল থেকেই হাসপাতালের সামনে জড়ো হন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কারামুক্ত আজহারকে নিয়ে শাহবাগে শুকরানা সমাবেশে যোগ দেন জামায়াত আমির। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় বিচারের নামে হওয়া হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এটিএম আজহার। ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্টের মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রম আন্দোলন, তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য হয়েছিল। পরে জামাত আমিরের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় শুকরানা সমাবেশ। সেখান থেকে হুডখোলা গাড়িতে মগবাজারের জামাতের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যান নেতাকর্মীরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কিছুক্ষণের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের দুর্নীতি মামলার সাজার বিরুদ্ধে করা আপিলের রায় হবে। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, রায়ের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন?
তোয়া 2007 সালের 26 সেপ্টেম্বর হচ্ছে তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে এই দুর্নীতির মামলার যে সেটি হচ্ছে দায়ের করে হচ্ছে দুদক, এবং পরবর্তীতে আসলে এটি 13ই মে হচ্ছে জুবাইদা রহমানের যে এই মামলাটি যখন আসে তখন হচ্ছে জুবাইদা রহমানকে 587 দিনের জন্য বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট, এবং পরবর্তীতে 14ই মে হচ্ছে আপিল শুনানির জন্য গ্রহণ করেন, এবং পরবর্তীতে শুনানি হয়। এই শুনানিতে হচ্ছে জুবাইদা রহমানের যে আইনজীবী SM শাহজাহান তিনি হচ্ছে আদালতকে বলেন যে এই মামলাটি যখন প্রক্রিয়াটি আসলে সঠিক ছিল না, এবং প্রক্রিয়া যখন করা ছিল তখন কিন্তু আসামি পক্ষের আইনজীবী বা আসামি যারা ছিলেন তারা কিন্তু আসলে বাংলাদেশে ছিলেন না, এবং তিনি বলেছেন যে এই সম্পদগুলো আসলে তার বিরুদ্ধে কোনোভাবে প্রমাণ হয় না যে এটি জুবাইদা রহমানের হচ্ছে অবৈধ সম্পদ, যেটি হচ্ছে দুদক হচ্ছে বলেছে যে এগুলো হচ্ছে জুবাইদা রহমানের সম্পদ। এবং পরবর্তীতে এই শুনানিতে হচ্ছে জুবাইদা রহমানের যে আইনজীবী তারা বলেন যে হচ্ছে এই মামলাটি হচ্ছে কোনোভাবেই প্রক্রিয়ার সঠিক ছিল না বলে এই বিষয়েই হচ্ছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান আসলে এই মামলায় হচ্ছে খালাস পান, এবং তারা খালাস পাবেন, এবং তারা প্রত্যাশাও করছেন যে তারা খালাস পাবেন। এবং পরবর্তীতে আরেকটি যেটি তথ্য জানিয়ে দিতে চাই যে এই যে শুনানিতে হচ্ছে দুদক যেগুলো বলেছে যে এখানে হচ্ছে তারেক রহমানের যে অবৈধ সম্পদ মানে তার বাসা, গুলশানের বাসা এবং সেনানিবাসের যে বাসাটা, সেইটাও হচ্ছে দুদক বলে যে এটি তার অবৈধ সম্পদ। তবে এখানেও হচ্ছে জুবাইদা রহমানের আইনজীবী SM শাহজাহান বলেছেন যে এই যে সেই দুটো বাড়ি হচ্ছে সেনা সমর্থিত সরকারের সময় তারেক রহমানকে হচ্ছে সরকারি দুটো বাড়ি দিয়েছিলেন, এবং পরবর্তীতে শেষ শুনানির দিন SM শাহজাহান আসলে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে এই গত 15 বছরের যে আওয়ামী লীগের শাসনামলে, সেই শাসনামলের যদি কোনো ধরনের তারেক রহমান বা জুবাইদা রহমানের বিরুদ্ধে কোনো ধরনের অবৈধ সম্পদ অর্জনের তারা যদি চান তাহলে দেখতে পারেন, কারণ হচ্ছে কোনো ধরনের অবৈধ সম্পদ আসলে পাওয়া যাবে না তারেক রহমান এবং জুবাইদা রহমানের বিরুদ্ধে। তো এখনই হচ্ছে শুনানি শুরু হবে, তো একটু পরেই হচ্ছে বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আসলে রায়টি ঘোষণা করবেন। তো আমরা এখন অপেক্ষমান আছি যে কখন আসলে রায়টি ঘোষণা করবো, তখন আমরা আপনাকে আসলে জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। তোয়া সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাইকোর্ট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। জাপান পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রেস উইং থেকে জানা যায়, জাপানের স্থানীয় সময় দুপুর 2:05 টোকিওতে পৌঁছান তিনি। মঙ্গলবার রাত 2:10 অধ্যাপক ইউনুস আর তার সফর সঙ্গীরা প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাপানের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আগামী 31 মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ নিয়ে সৃষ্ট সংকট নিরসনে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছেন এ বিষয়ে গঠিত 7 সচিবের সমন্বয় কমিটি। আলোচনায় উঠে আসা আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন মন্ত্রিপরিষদ সচিব। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরেই এ বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ। আর মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে ভূমি সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলন বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানাবে ঐক্য পরিষদ। আইন হতেও সময় লাগে, বাতিল হতেও সময় লাগে, যতটুকু সময় এটা তো কাজের উপর নির্ভর করে। স্যার জানাবেন প্রধান উপদেষ্টা আসলে, তখন এটা তুলবেন আর কি জিনিসটা। খবরের পিছনেও কিছু খবর থাকে, হয়তো আপনাদের কাছে হয়তো ক্লিয়ার বলে নেই। আমরা যখন ইন্টারনালি বসবো সে হয়তো আরো কিছু আমাদেরকে মানে বিস্তারিত কিছু বলতে পারেন। আমরা সেটা না শোনা পর্যন্ত কোনো মন্তব্য করতে চাই না। রাজধানী সহ দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পলাতক সহ সব অপরাধীকে আইনের আওতায় আনতে
কাজ করছে সরকার। বুধবার সকালে রাজধানী ফার্মগেটে আম রপ্তানি উদ্বোধন করেন উপদেষ্টা। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, সুব্রত বাইন সহ বড় বড় অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। আইন শৃঙ্খলা অবনতির অপচেষ্টা সহ অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। করতে সময় লাগে, মানে আমার কাছে তোদের মানে কোন রকম কিছু নাই যে বললে সবাই একসাথে হয়ে যাবে। চেষ্টা করা হয়তো যে আস্তে আস্তে সবাই এই দুষ্কৃতিকারী যারা আছে সবাই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা, এগুলিও কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের ধরা হচ্ছে না তা না, তাদেরও ধরা হচ্ছে, কাউকে ছাড়। সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত দিয়ে 52 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার দিবাগত রাতে মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে 32 জন এবং মিনাটিলা সীমান্ত দিয়ে 20 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয় তারা, যার মধ্যে 20 জন শিশু, 19 জন নারী ও 13 জন পুরুষ। পরে তাদের আটক করে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি। এদিকে লালমনিরহাটে দুর্গাপুর ও বনচৌকি সীমান্ত দিয়ে প্রায় 40 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে দুর্গাপুর সীমান্তে বিএসএফ কিছু লোকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। এতে বিজিবি ও স্থানীয়রা তাদের বাধা দেয় এবং ওই ব্যক্তিরা জানান তাদের আসাম থেকে আনা হয়েছে। দুইটা আড়াইটার সময় ইন্ডিয়ার লোক আমাদের বাংলাদেশের দিতেছে, আমরা ওই জন্য আমাদের প্রশাসন, আমরা পাবলিক, জনগণ সবাই আসছি নাটিশোটায়, এই জন্য আমরা এখানে আসছি। প্রথমবারের মতো হাইকোর্টের বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি বা নোটিশ দেওয়া হলে অনেকে নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করেছেন। তাই ওই দরখাস্তের পাশাপাশি গণবিজ্ঞপ্তির নতুন প্রার্থীদের থেকে দরখাস্ত আনার আহ্বান করার সিদ্ধান্ত হয়েছে। আজকে বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 জারি হয়েছে এবং ইতিমধ্যেই সেই কমিটির পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আজকে। এটা একটা নতুন এবং আমি মনে করি যে আমাদের প্রচলিত যে বিচারক নিয়োগের যে প্রক্রিয়া এবং প্রার্থী সিলেকশনের যে প্রক্রিয়া তার থেকে ভিন্ন। আমি মনে করি গণবিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে প্রকৃতপক্ষে যোগ্য ব্যক্তিরা এখানে তারা আবেদন করবেন এবং তাদের মধ্য থেকে নির্বাচনী প্রক্রিয়াটা অনেক সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গ্যাজেটস জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ। এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। একই সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিস এর মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানিও হবে ওই দিন। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আগামীকাল মাননীয় আদালত সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন নির্বাচন কমিশন শুনবে এবং নির্বাচন কমিশন বক্তব্য আমরা দেখাচ্ছি, অপিনিয়ন দেখাচ্ছি, পাবলিকলি আসছে, তাদের বক্তব্য পেশ করবে। কালকে আবার শুনানি হবে। এই মামলায় নির্বাচন কমিশনের বক্তব্য শোনা দরকার, সেজন্য এই মামলার আজকের শুনানি তিনি মুলতবি করেছেন। যিনি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব এবং রেজিস্ট্রার জেনারেল অফিসের মাধ্যমে তাদেরকে নোটিশ ইস্যু করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। যশোর অভয়নগরে কৃষক দল নেতা তরিকুল ইসলামকে হত্যার পর হিন্দুদের বাড়িতে লুট ও অগ্নিসংযোগ করে ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। হত্যার মামলায় 2 যুবদল নেতা আকরাম আক্তার, কুরাইশি পাপ্পু ও মাসুদ পারভেজ সাথে সম্পৃক্ততা পাওয়ার পর এই বিষয়টি সামনে আসে। এরপর পৌর বিএনপির একাংশ মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও থানা ঘেরাও করে। নেতারা অভিযোগ করেন, তরিকুলের অনুসারীরাই সুবিধা নেওয়ার জন্য হিন্দুদের বাড়িতে হামলা চালায়। এই ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেফতার করলেও লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় এখনো কাউকে ধরা হয়নি। আজকে আমরা লক্ষ্য করেছি ওই দিন যে খুন যেদিন হলো সেদিন কিছু দুষ্কৃতিকারী
যে তরিকুল ইসলাম খুন হয়েছে তারই অনুসারীরা হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে। আজকে মামলা দিয়ে যারা মামলা করেছে, মামলা দিয়ে প্রমাণিত করে দিল যে উদ্দেশ্য প্রণীতভাবেও ওই বাড়িতে লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে।